বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না, একেবারেই মেনে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার নামে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকা কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরো পানি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। চিন্ময় কৃষ্ণ দাস এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেটা কাটতে শুরু করেছে। আবার জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল, ওই সময়ে একাত্তা হইয়া যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যেই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বড় বড় পোস্টে গেছে, কেউ পদ পদবি পায়নি, নানান ঝক্কি ঝামেলার কারণে এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না, একেবারেই মেনে নিতে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দেবে। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে, তাদের সাথে সুর মেলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%। সেটারও কম হবে। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসলে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয় বা ওদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাও আমাদের ঐতিহ্য, কারণ আমরা ওই ঐতিহ্য মেনে ধরছি। যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছে, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু, হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে। হ্যাঁ, বিশ্বাসঘাতক হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছেন, উনি মুসলমান। জগৎ শেঠ বিশ্বাসঘাতকতা করেছেন, উনি হিন্দু। সেটা অল্প কিছু মানুষ, কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু, এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহনলাল। আজকে মীর মদন, এরা লড়াই করেছে নবাবের জন্য। আমরা তো তাদের উত্তর শুনি। এখানে আজকে যারা অমলেন্দু দাস, অপু, আজকে অপর্ণা, আজকে সঞ্জয়, জয়দেব, আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা, আমরা তো সেই সিরাজউদ্দৌলা আর মোহনলাল, মীর মদনের উত্তর শুনি। তাই ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়বো। আমরা লড়বো যেমন তেমনি সঞ্জয় লড়বে, অপু লড়বে, অপর্ণা লড়বে, জয়দেব লড়বে, আমাদের কি বলে বধূ লড়বে, সুরঞ্জন ঘোষ লড়বে। এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব? আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপু এখানে দাঁড়ানো আছে, দেখুন দিলীপ বড়ুয়া আছে। আমরা
এইটা আমরা কোনোদিন ভুলে যাব না। আপনারা আপনাদের মিডিয়া কি একজন সুমন এক ভদ্রলোক মানে অহর্নিশি ক্রমাগতভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে ভদ্রলোক বলেই মনে করতাম, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন। বলুন আপনারা, গোপালগঞ্জে কোনো হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে, কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পিভাবক হয়েছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে সেই গদির তল্পিবাহক মিডিয়া এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না, একেবারেই মেনে নিতে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধু বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে। দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি আপডেট নিউজ। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানি ঢেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। চিন্ময় কৃষ্ণা দাস এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেটা কাটতে শুরু করেছে। আবার জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল, ওই সময়ে একাত্তা হইয়া যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যেই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বড় বড় পোস্টে গেছে, কেউ পদ পদবি পায়নি, নানান ঝক্কি ঝামেলার কারণে এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর এই শক্তিটা যখন বিচ্ছিন্ন হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগ তাদের রাজনীতি করার বা তারা যেটা করার দরকার, আজকে আওয়ামী লীগের জায়গায় অন্য দল থাকলে তারাও এটাই করতো, তো সেই খেলাটাই আওয়ামী লীগ খেলতে চেয়েছে। তবে আওয়ামী লীগের হাতে বড় একটা শক্তিশালী অবস্থান ছিল ভারত। তো ভারতের এই ইস্যুটা মানে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে আওয়ামী লীগ সরাসরি তার পক্ষে ছিল। হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বলে তারাও বিভিন্ন ধরনের কিন্তু মেসেজ দিচ্ছিল পত্রিকাতে, ফেসবুকে, আন্তর্জাতিক অঙ্গনে। তো এটা কিন্তু দেখেন যে যেই দলে করি, কিন্তু বাংলাদেশের স্বার্থ নিয়ে যখন কোনো রকম ষড়যন্ত্র খেলা রচিত হবে, সেখানে আমরা কখনোই রাজনৈতিক দলগুলোর সাপোর্টে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের পক্ষে। যখন একটা দলের বিপরীতে একটা অভিযোগ আনা হয় সেটা এক জিনিস, কিন্তু যখন দেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, দেশের জনগণের বিরুদ্ধে আনা হয়, তখন সেটা কিন্তু আরেক জিনিস। তো আওয়ামী লীগ যেখানে আপনার এই হিন্দু এবং ইস্কন প্লাস চিন্ময় কৃষ্ণা এই তিনটির সাথে নতুন একটা খেলা কিন্তু আসলেই শুরু করেছিল, তবে সেই খেলাতে পুরো পানি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে তিনি একটা জাতীয় ঐক্য টাইপের টিম গঠন করেছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভারতের এই ইস্যুতে প্রপাগান্ডা, মিথ্যাচার, বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু একটা ঐক্য গড়ে ফেলেছেন। এরপরে আজকে তিনি যেটা করছেন সেটা আরেকটু ডাইমেনশন আমার কাছে মনে হয় যে এই ঘটনার মধ্যে তৈরি করছে। বাংলাদেশের যারা কি বলা হয় যে আমাদের যারা ধর্মীয় সম্প্রদায়গুলো আছেন, তাদের যারা প্রধান আছেন বিভিন্ন ধর্মের, তাদেরকে আজকে ডক্টর ইউনূস ডেকেছেন এবং তাদের সাথেও আজকে তিনি একটা বৈঠক আয়োজন করেছেন। সেই বৈঠকে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, বিভিন্ন মাইনরিটি, বিভিন্ন তারা সবাই এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে, যে কিভাবে আসলে এই উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করা যায়, সাম্প্রদায়িক উস্কানির হাত থেকে রক্ষা করা যায়। তো এখানে যারা ধর্মীয় নেতারা আসছেন, আমি সবার মন্তব্য দেখছি, সবাই যথেষ্ট পজিটিভ বলছেন। ইভেন বলছেন একটা সম্প্রীতির বন্ধন প্লাস একটা মেলা চান। আমার মনে হয় যেটা খারাপ না, আইডিয়াটা এই মুহূর্তে ভালো, যে হিন্দুদের মধ্যে যারা একদম বড় বড় লেভেলের মানুষ আছেন, সাধারণ জনগণ তো ভাই হিন্দু মুসলমানের মধ্যে আমরা কিন্তু পলিসি বুঝি না। আমরা বুঝি ভাই ফেসবুকে একটা ভিডিও আসছে, কোনো কথা নাই, যাই এখনই অ্যাকশন হবে, ইমান জাগাইতে হবে, এবার হিন্দুদের ইমান হোক আর মুসলমানের ইমান হোক। কিন্তু যারা ধর্মীয়ভাবে লিড করেন, এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা বুঝের মানুষ, যে না এখন আসলে কি হচ্ছে দেশে, এই মুহূর্তে কি করা যায়। বা হিন্দুদের মধ্যে যারা পলিটিশিয়ান আছেন তারাও কিন্তু এই ইস্যুগুলোতে ওইভাবে কথা বলেন নাই, বা যারা ধর্মীয় নেতা আছেন বাংলাদেশে বিভিন্নভাবে, প্রত্যেকটা ধর্মেরই অনেক বড় বড় জ্ঞানী বুজুর্গ আছেন, পণ্ডিত আছেন, তো তারাও কিন্তু আসলে ওইভাবে মাঠে নামেন নাই। বাট রাইট নাও বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটা ধর্মীয় যারা দল আছেন বা গোষ্ঠী আছেন, তাদের নেতাদেরকে নিয়ে আজকে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের দৃশ্য, সেই বৈঠকের ছবি, গতকালকে সারা বাংলাদেশের রাজনৈতিক যে ছবি আমরা দেখছি, এগুলো এই মুহূর্তে একটা পজিটিভ। তবে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থা ধরছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য দিয়েছেন যে তৎকালীন প্রেক্ষাপট এমন ছিল যে একটা মারলে 4টা আসে, আর এখন 4টা মারলে 40টা দাঁড়াবে। ভয়ের কিছু নাই, জাতীয় ঐক্যে ফাটল ধরে নাই, ইভেন যে কোনো পরিস্থিতিকে মোকাবিলায় আমরা ঠান্ডা হয়ে যায়নি। তিনি কিন্তু কথাগুলো সোজা আওয়ামী লীগকে মেনশন করছেন যে এখানে আওয়ামী লীগ ওই সময় যে প্রেক্ষাপটটা দেখছিল, তো এখনকার প্রেক্ষাপট দেখে বিভিন্ন জাতি গোষ্ঠী দৌড়াদৌড়ি, কলেজে কলেজে মারামারি, ছাত্রদের মধ্যে দৌড়াদৌড়ি, এরকম একটা ফাটল যেটা হয়েছে, এটা দেখে খুশি হওয়ার কিছু নাই।
সমন্বয়করা বা বাংলাদেশের পলিটিশিয়ানরা এখনও এক আছে, তবে এটা প্র্যাকটিক্যালি স্বার্থের উপর আসলে হয়তো বোঝা যাবে কতটুকু এক আছে। বাট রাইট নাও যে পরিকল্পনা হয়তো আওয়ামী লীগের ছিল, আমরা প্রকাশ্যে দেখেছি কিছু কর্মকাণ্ড, সেখানে এটা হতাশাজনক আওয়ামী লীগের জন্য যে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে সরকার ছাড় দিবে না। দেশে যারা আছে কোনো রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দেখা যাক আসলে কি হয়। ভালো থাকবে। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।